সন্ধেবেলায় শ্রীচৈতন্যদেব মন্দিরে প্রবেশ করছেন, যে মন্দিরের কথা তন্ময়দা বললেন, গুন্ডিচা মন্দির, সেই মন্দিরে প্রবেশ করছেন এবং তিনি 6-7 ঘন্টা মন্দির দরজা বন্ধ থাকছে। 6-7 ঘন্টা পর মন্দির দরজা খোলা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে যে তিনি তার দেহ জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে এক হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, যেটা আমরা পরবর্তীকালে লোচনদাস ঠাকুরের লেখাতেও পাই। কিন্তু লোচনদাস ঠাকুর সেই সময় শ্রীচৈতন্য দেবের সঙ্গে মন্দিরের মধ্যে ছিলেন না, তিনি বাইরে ছিলেন, অন্যান্য ভক্তদের সঙ্গে তিনি অন্যত্র ছিলেন। যিনি শ্রীচৈতন্যদেবের একনিষ্ঠ সেবক হিসেবে সবসময় শ্রীচৈতন্যদেবের সঙ্গে থাকতেন তিনি হচ্ছেন বৈষ্ণব দাস। বৈষ্ণব দাসের লেখনীতে আমরা উল্লেখ পাই, যে লেখনীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যেটাও জয়দেব মুখোপাধ্যায় অনেক কষ্ট করে সংগ্রহ করেছিলেন। সেই লেখনীতে কিন্তু আমরা জানতে পারছি যে মন্দিরের গরুর মূর্তির পেছনে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মৃতদেহ দেখেছিলেন এবং সেই মৃতদেহ কিন্তু রক্তাক্ত মৃতদেহ ছিল। শ্রীচৈতন্যদেব যে নীতিটা, আদর্শটা মেনে চলতেন যে তিনি সন্ন্যাস গ্রহণের পর নারী এবং রাজাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেন না। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার। ধন্যবাদ আমাকে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আবার আমন্ত্রণ করার জন্য, এবং আবারও এই সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণভাবে আপ্লুত। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত বিতর্কিত এবং একই সঙ্গে আকর্ষণীয়। শ্রী চৈতন্যদেব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গে জুড়ে রয়েছে তার অন্তর্ধান রহস্য। কেউ কেউ মনে করেন তিনি গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে যান। এখন এই বিষয়টির মধ্যে কতটা সত্য বা কতটা কল্পনা রয়েছে? এই বিষয়টা যদি আমাদের অনুধাবন করতে হয় তাহলে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা নেওয়া দরকার সেটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। একাডেমিশিয়ান হিসেবে আমরা সেই দৃষ্টিভঙ্গির দিক থেকেই আমরা এই বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং যিনি এই বিষয়টি নিয়ে মানে রীতিমতো গবেষণাধর্মী কাজ করছিলেন 70-এর দশকে, তিনি হচ্ছেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, বিশিষ্ট প্রাচ্য দর্শনের যিনি খ্যাতনামা গবেষক, এবং অনেক দূর পর্যন্ত তিনি এগিয়েছিলেন এই বিষয়টায়। এবার আমরা যদি তার গবেষণাকে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসি এবং তার সাথে সাথে অন্যান্য যে ঐতিহাসিক প্রমাণ যেগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেগুলো দেখে এটা পরিষ্কারভাবেই বলা যায় যে যিনি এই কথাটি প্রথম যার লেখায় আমরা উল্লেখ পাই তিনি হচ্ছেন লোচনদাস ঠাকুর। লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে এই বিষয়টির উল্লেখ হয় যে জগন্নাথের মূর্তিতে শ্রীচৈতন্যদেব বিলীন হয়ে গিয়েছিলেন, যেটা অ্যাবসলিউটলি একটা তৈরি করা মিথ। কারণ বায়োলজিক্যালি এবং হিস্টোরিক্যালি এটা সম্ভব নয়, হতে পারে না। এটা একটা মিথ তৈরি করা হয়েছিল, এবং কেন এই মিথটা তৈরি করা হয়েছিল তার পেছনে অনেক রকম ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন। তবে মানে আমার যেটা মনে হয় বলতে আমি এই বিষয়ে যতদূর পড়াশোনা করার সুযোগ পেয়েছি তার উপর ভিত্তি করে যেটা বুঝতে পেরেছি যে এর পেছনে রাজনৈতিক এবং সামরিক কারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্রীচৈতন্যদেব যে সময় যে সালটায় তার অন্তর্ধান বা মৃত্যু বা বিলীন হয়ে যাওয়া যাই আমরা বলি না কেন, সালটা হচ্ছে 1533। এবার এই সময় উড়িষ্যার যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন গজপতি বংশীয়, সূর্যবংশীয় গজপতি বংশীয় প্রতাপরুদ্রদেব। 1497 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল। তার আগে ছিলেন পূর্ব গাঙ্গেয় বংশীয় রাজারা। এবার এই পূর্ব গাঙ্গেয় বংশীয় রাজাদের রাজত্বকাল থেকেই আমরা দেখব দাক্ষিণাত্যের সঙ্গে এই কলিঙ্গ রাজ্যের একটা সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল, যেটা এই পঞ্চদশ এবং ষোড়শ শতকে যেটা বজায় থাকে। এবং একই সাথে আমরা দেখব যে বাংলায় তখন হুসেন শাহী বংশের রাজত্বকাল চলছে। আলাউদ্দিন হুসেন শাহ পর সেই সময় তার পরবর্তী বংশধর নাসরুদ্দিন নসরত শাহ তিনি সিংহাসনে সেই সময় রয়েছেন। এবার শ্রীচৈতন্যদেব যে সময় বাংলা ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে উড়িষ্যায় যান, সেই সময় তখনও
আলাউদ্দিন হোসেন শাহ তিনি সিংহাসনে রয়েছেন, এবং আলাউদ্দিন হোসেন শাহ শ্রীচৈতন্যের একজন প্রশংসক ছিলেন, এবং তার রাজসভার এরকম আরও অনেকেই ছিলেন যারা শ্রীচৈতন্যদেবের ভক্ত হিসেবে পরিচিত ছিলেন, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, উজ্জ্বল নীলমণি গ্রন্থের রচয়িতা সনাতন গোস্বামী। এবং শ্রীচৈতন্যদেব একা উড়িষ্যায় যাননি, তার সঙ্গে তার বহু ভক্ত হিসেবে যারা পরিচিত ছিল, এমনকি নতুন ভক্ত যারা সমবিবাহারে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাদেরও অনেকেই তারা উড়িষ্যায় যান। কটক হয়ে তারা তারপর পুরীতে গিয়ে তারা বসবাস করতে শুরু করেন, সেখানে তারা থাকতে শুরু করেন। এই সময় আমরা দেখব যে রাজনৈতিকভাবে বাংলা এবং উড়িষ্যার মধ্যে নানা রকম সামরিক সমস্যা দেখা যাচ্ছে। দুপক্ষই চেষ্টা করছে আরেক পক্ষকে পরাজিত করে সেখানে সাম্রাজ্য বিস্তার করতে, এবং একই সঙ্গে দাক্ষিণাত্যের বিজয়নগরের সঙ্গেও উড়িষ্যার সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। দাক্ষিণাত্যে এই সময় বিজয়নগরের যে 4টে রাজবংশের কথা আমরা জানি, সঙ্গম, সালুব, তুলুব এবং আরবিরু, তার মধ্যে তুলুব বংশের শাসনকালে প্রথম কয়েক বছর 1500 থেকে 1508 খ্রিস্টাব্দের মধ্যে এই কয়েক বছর গজপতিরা বিজয়নগরের কিছু অংশ আক্রমণ করে দখল করে নেয়। 1509 সালে এই তুলুব বংশের শ্রেষ্ঠ রাজা এবং বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে আমরা যাকে ধরি, সেই কৃষ্ণদেব রায়, তিনি সিংহাসনে বসেন, এবং কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল ছিল 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় কৃষ্ণদেব রায় যে জমিগুলো এই গজপতিদের কাছে বিজয়নগর হারিয়েছিল, সেই জমিগুলো তো তিনি পুনরুদ্ধার করেনি, এবং তারপর তিনি যেটা প্রচেষ্টা করেন যে উড়িষ্যার অভ্যন্তরে ঢুকে গিয়ে কিছু অঞ্চল দখল করতে। একই সাথে আমরা দেখব হোসেন শাহী বংশের সৈন্যরাও, সেখানেও ইসমাইল গাজী, তিনিও আমরা দেখব উড়িষ্যায় প্রবেশ করেন এবং বেশ কিছুটা অংশ দখল করে নেন। কটক পর্যন্ত তিনি অগ্রসর হন এবং বারবাটি দুর্গ তারা দখল করে নেন। পাশাপাশি আমরা যদি দেখি, বাংলা এবং বিজয়নগরের মধ্যে হয়তো কোনো রাজনৈতিক জোট ছিল না, কিন্তু এদের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান সেই সময় ছিল। বাংলা থেকে আখ এবং চিনি বিজয়নগরে যেত, ফলে বাংলার সঙ্গে বিজয়নগর কিন্তু একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা তারা করছিল, এবং বিজয়নগরের প্রেরিত কিছু গুপ্তচর, স্পাই, তাদের মাধ্যমে আমরা পরবর্তীকালে জানতে পারি, তাদের মধ্যে কারো কারো কিছু লেখা থেকে, যেগুলো তারা ওই ছন্দ আকারে সংস্কৃত ভাষায় যেগুলো লেখা হয়েছে, সেখান থেকে জানা যায় যে বাংলা এবং বিজয়নগরের মধ্যে একটা অর্থনৈতিক আদান প্রদান ছিল। সেজন্য বিজয়নগরের বাংলা আক্রমণ করা বা বাংলার দিকে হস্ত প্রসারণ করার কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু তারা উড়িষ্যার অরণ্য সম্পদ, এবং বিশেষ করে সেই প্রাচীন যুগ থেকে, সেই সম্রাট অশোকের আমল থেকে কলিঙ্গের হস্তি সম্পদ ছিল বিখ্যাত, এবং এই প্রতাপরুদ্রদেবদের যে বংশ, গজপতি বংশ, তাও ওই হস্তি সম্পদ থেকেই নামটা এসেছে আর কি। এবং যে মূর্তিগুলো পাওয়া যায় প্রতাপরুদ্রদেবের, তার বেশিরভাগই দেখা যায় যে তিনি হাতির পিঠে উঠে যুদ্ধ করছেন বা শোভাযাত্রা করছেন, এইরকম। সেটা মিথ নয়, সেটা হচ্ছে মানে এই উড়িষ্যার হস্তি সম্পদকে সেখানকার বিভিন্ন রাজবংশরা কাজে লাগিয়েছেন। তো একটা ওই সম্মান, হ্যাঁ, সূর্য বংশের উত্তরাধিকার তারা বলছেন, এবং তারা সেখানে আমরা দেখব যে তারা গজের পূজা অর্চনা তারা করেন, এখনও উড়িষ্যার বেশ কিছু উপজাতি সেটা করে থাকেন। তো সেইটা তারা তাদের যে পরিচয়, তার সঙ্গে তারা যুক্ত করছেন। তো এই জায়গায় শ্রীচৈতন্যদেব যখন উড়িষ্যায় আসছেন, তার আসার পর আমরা দেখব বিজয়নগরের বেশ কিছু আক্রমণ, বিজয়নগর এবং বাংলার বেশ কিছু আক্রমণ ঘটছে, এবং ইসমাইল গাজীর আক্রমণকে প্রতিহত করার ক্ষেত্রে অনন্ত সমন্তক একজন সেনাপতি ছিলেন প্রতাপরুদ্রদেবের, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। তবে যে ব্যক্তি এই পুরী রক্ষার জন্য যাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছিল এবং তিনি সেটা পালন করেছিলেন, তিনি হচ্ছেন ভৈ গোবিন্দ বিদ্যাধর। এই গোবিন্দ বিদ্যাধরের নেতৃত্বে পুরীর অনেক মহন্তরাই চুপিসারে এই বাংলার আক্রমণের আগে, ইসমাইল গাজীর আক্রমণের আগে, তারা জগন্নাথ মূর্তি তারা সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন চিল্কা হ্রদের কাছে একটি দ্বীপে। এবং আমরা পরবর্তীকালে বেশ কিছু লেখা, বিশেষ করে রামানন্দ রায়, ইনিও একজন ওড়িশার সেনাপতি ছিলেন, কিন্তু ইনি একজন শ্রীচৈতন্যদেবের একনিষ্ঠ সমর্থক ও ভক্ত ছিলেন,
এবং শ্রীচৈতন্যদেব যে নীতিটা আদর্শটা মেনে চলতেন যে তিনি সন্ন্যাস গ্রহণের পর নারী এবং রাজাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেন না। তো প্রতাপরুদ্রদেব বহুবার শ্রীচৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছেন। তিনিও একজন একনিষ্ঠ বৈষ্ণব ছিলেন। তিনি সূর্যোদয়ের আগে তার ঘুম ভাঙত, তিনি উঠে পড়তেন, সূর্য প্রণাম করতেন, তারপর জগন্নাথ এবং বিষ্ণুর আরাধনা করতেন, তারপর রামায়ণ পাঠ করতেন, তারপরেই তিনি খাদ্য মুখে দিতেন। তো তার খুব ইচ্ছা ছিল শ্রীচৈতন্যদেবের বৈষ্ণব ধর্মের বাণী সরাসরি তার মুখ থেকে শোনা, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছিল না শ্রীচৈতন্যদেবের এই বিশেষ আদর্শটির জন্য যে তিনি শাসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন না। তো শ্রীচৈতন্যদেবের মুখনিসৃত বাণী এবং শ্রীচৈতন্যদেবের কর্মকাণ্ড যার মাধ্যমে প্রতাপরুদ্রদেবের কাছে গিয়ে পৌঁছত তিনি রামানন্দ রায় বা রামানন্দ রায়। এই রামানন্দ পরবর্তীকালে জয়দেব মুখোপাধ্যায় তার কিছু লেখা পত্র তিনি অনেক কষ্ট করে উদ্ধার করেছিলেন এবং কাহা গেলে তোমা পাই এবং খ্যাপা খুঁজে ফেরের যে 3টে খণ্ড রয়েছে, কাহা গেলে তোমা পাই এর একটা খণ্ডই প্রকাশিত হতে পেরেছিল, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়নি। তো সেখানে তিনি এই রামানন্দ রায়ের কিছু প্রাচীন পুঁথি যেগুলো একাধারে পত্র, সেগুলো তিনি উদ্ধার করেছিলেন, যেগুলোর কথা এই কাহা গেলে তোমা পাই এর প্রথম খণ্ডের যে প্রস্তাবনা ভূমিকা সেখানে দীনেশচন্দ্র শাস্ত্রী উল্লেখ করেছেন যে সেই পত্রগুলো থেকে দেখা যাচ্ছে যে রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাবধান করছেন যে তোমার সঙ্গে যে ভক্তরা রয়েছে তারা সবাই তোমার ভক্ত নয়, তাদের মধ্যে কিছু চর রয়েছে, তাদের মধ্যে কিছু গুপ্তচর রয়েছে। গুপ্তচর, হ্যাঁ, তারা হচ্ছে ভৈ গোবিন্দ বিদ্যাধরের লোক। মানে যে কোনো কারো নাম সেখানে দেওয়া নেই, কিন্তু যেভাবে সংকেতে ইশারায় বলা হয়েছে তাতে বোঝা যায় যে তারা ভৈ গোবিন্দ বিদ্যাধরের লোক। এবং ভৈ গোবিন্দ বিদ্যাধরের কিছু অনুচরের পরবর্তীকালে কিছু লেখা পাওয়া গেছে যা থেকে বোঝা যায় যে তিনি শ্রীচৈতন্যদেবের অনুচরদের অনেককেই সন্দেহ করতেন। এবং যেহেতু শ্রীচৈতন্যদেবের সরাসরি ভক্ত রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যারা বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সরাসরি যুক্ত, তাই এটা তার মনে হতো যে কোনোভাবে শ্রীচৈতন্যদেবের এই ভক্ত সমাহারের সঙ্গে বাংলা থেকে কিছু গুপ্তচর এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের প্রচেষ্টা রয়েছে উড়িষ্যার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ফাটল ধরানো এবং এখানকার সামরিক ব্যবস্থা, এখানকার রাজনৈতিক পরিকাঠামো সম্পর্কে খবর বাংলার হোসেন শাহী বংশের শাসনকর্তার কাছে প্রেরণ করা। এইটা তার মনে হতো। কেন মনে হতো সেখানে একটা ঘটনা রয়েছে। প্রতাপরুদ্রদেব প্রথম যে ঘটনায় শ্রীচৈতন্যের সরাসরি দর্শন পান, সাক্ষাৎ নয়, দর্শন, সেই দর্শনটা হচ্ছে পুরীতে চেরা পাহারা উৎসব উপলক্ষে তিনি এসেছিলেন এবং তার যে করণীয় ধার্মিক কর্তব্য সেগুলো সম্পাদনের পর তিনি দূর থেকে শ্রীচৈতন্যদেব তখন সেখানে উপস্থিত রয়েছেন, তিনি দূর থেকে তার দর্শন করছিলেন। সেই সময় শ্রীচৈতন্যদেবের কয়েকজন ভক্ত রাজার দৃষ্টির সামনে এসে যান, এসে তারা বাধা সৃষ্টি করেন। তখন হরিচন্দন রাজার একজন অনুচর এবং সেনাপতি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ভক্তদের মধ্যে একজন হঠাৎ করে হরিচন্দনের গায়ে হাত তুলে দেন এবং তাকে রীতিমতো মাটিতে ধরাশায়ী করেন। এইটার পর এই হরিচন্দন কিন্তু ভীষণ রকমভাবে ভৈ গোবিন্দ বিদ্যাধরের অনুগামী ছিলেন এবং এই ঘটনার কথা যখন ভৈ বিদ্যাধর জানতে পারেন তখন তার এটা মনে হয় যে শুধুমাত্র সন্ন্যাসী হলে একজন প্রশাসকের গায়ে হাত দেওয়ার সাহস কি তারা পেত? এবং তাদের শারীরিকভাবেও তারা এতটাই সক্ষম যে একজন সেনাপতিকে তারা মাটি ধরিয়ে দিচ্ছে, তারা ফেলে দিতে পারছে। ফলে তখন থেকেই তার মনে একটা সন্দেহ জন্মায় যে এই শ্রীচৈতন্যের যারা ভক্ত অনুচর হিসেবে রয়েছেন তাদের মধ্যে হয়তো বাংলা থেকে কোনো গুপ্তচর প্রেরণ করা হয়েছে। এবং নিয়মিত মনিটরিং যেটাকে বলা হয়, সেই মনিটরিংয়ের নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন। আবার আমরা দেখব প্রতাপরুদ্রদেব যে ব্যক্তি হরিচন্দনকে প্রহার করেছিল, যেহেতু সে শ্রীচৈতন্যদেবের অনুচর, তাকে কোনো রকম শাস্তি দেওয়া থেকে তিনি বিরত থাকেন, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হয় তিনি ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই ঘটনাটাও কিন্তু বিদ্যাধর সমর্থন করেননি। বিদ্যাধরের একটা ক্ষোভ তৈরি হচ্ছিল প্রতাপরুদ্রদেবের বিরুদ্ধে যে তিনি উড়িষ্যার
সামরিক সংগঠন এবং সামরিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছেন তার এই বৈষ্ণব ধর্মের প্রতি অতিরিক্ত প্রীতির জন্য এবং শ্রীচৈতন্যদেবের প্রতি তার যে অতিরিক্ত ভক্তি সেটার জন্য। তো সেই জায়গা থেকে রাজা এবং শ্রীচৈতন্যদেব উভয়ের উপরই, যদিও শ্রীচৈতন্যদেব কোনোভাবেই উড়িষ্যার প্রশাসনের সঙ্গে কোনো রকমভাবে তিনি জড়িত ছিলেন না, তিনি রাজপুরুষের সঙ্গে দেখাও করেননি, কিন্তু তা সত্ত্বেও তার এই পরোক্ষ উপস্থিতির জন্য কিন্তু বিদ্যাধরের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে আমরা দেখব। এবং শ্রীচৈতন্যদেবের মৃত্যু প্রসঙ্গে আমি আসছি, বা মৃত্যু বা অন্তর্ধান আমরা যাই বলি না কেন, সেই প্রসঙ্গে আমি আসছি। তার আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে শ্রীচৈতন্যদেবের এই যে অন্তর্ধান হয়ে যাওয়ার ঘটনা, যেটা 1533 খ্রিস্টাব্দের ইংরেজি ক্যালেন্ডার ধরে আমরা বলতে পারি এপ্রিল মাসের 17 এপ্রিল তারিখের রোববারের যে অন্তর্ধান হওয়ার ঘটনাটা, এর পরেই খুব দ্রুত পুরী ছেড়ে প্রতাপরুদ্রদেব কটকে চলে আসেন এবং আর কোনো দিন তিনি পুরী ফিরে আসেননি, এমনকি রথযাত্রাতেও আসেননি। এবং 1540 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার দুই পুত্রকে খুব তড়িঘড়ি করে সিংহাসনে বসানো হয়, তাদের প্রপার ট্রেনিং ছাড়াই তাদেরকে সিংহাসনে বসানো হয় এবং তাদেরকে মিসগাইড করা হয়, এবং দুজনকেই খুব দ্রুত রিপ্লেস করে তাদেরকে সিংহাসনচ্যুত করে আমরা দেখব ভৈ গোবিন্দ বিদ্যাধর নিজেই সিংহাসনে বসছেন। ফলে একটা যে ইন্টারনাল চক্রান্ত বা ষড়যন্ত্র চলছিল গজপতি বংশীয় রাজাকে সিংহাসনচ্যুত করার জন্য, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই ষড়যন্ত্রের বিষয়ে যাতে কোনো রকম খবর বাংলায় না পৌঁছয় বা শ্রীচৈতন্যদেবের কোনো প্রভাব যাতে উড়িষ্যার মানুষের ওপর না পড়ে, যেহেতু স্বয়ং রাজা তাকে তার প্রতি পৃষ্ঠপোষকতা দেখাচ্ছেন, ফলে এবং পাশাপাশি একটা পরোক্ষ যে ক্ষোভ বা তার উপর রাগ, সেটা তো অবশ্যই ভৈ বিদ্যাধরের ছিল। এবং এটা আমাদের মনে রাখতে হবে, খুব বিতর্কিত কথা, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তিকে বাংলার তুর্কি আক্রমণ থেকে কিন্তু বাঁচিয়েছিলেন ভৈ বিদ্যাধরই। ফলে পুরীর মন্দিরের যারা সেবক মহন্ত এবং ওইখানকার আরও যারা ধর্মপতি যারা ছিলেন, তারা কিন্তু সবাই বিদ্যাধরের সমর্থক ছিলেন, বিদ্যাধরকে তারা সেভিয়ার হিসেবে মানতেন। ফলে বিদ্যাধরের কোনো রকম নির্দেশ বা তিনি যদি সেরকম কোনো গোপন নির্দেশ দিয়ে থাকেন, তাহলে সেটাকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা কিন্তু তারা তাদের কর্তব্য বলেই মনে করতেন। এইবার যে দিনের ঘটনা, সেই দিনের ঘটনা প্রসঙ্গে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব যে রবিবার সন্ধেবেলায় শ্রীচৈতন্যদেব মন্দিরে প্রবেশ করছেন, যে মন্দিরের কথা তন্ময়দা বললেন, গুন্ডিচা মন্দির, সেই মন্দিরে প্রবেশ করছেন এবং তিনি 6-7 ঘন্টা মন্দির দরজা বন্ধ থাকছে, 6-7 ঘন্টা পর মন্দির দরজা খোলা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে যে তিনি তার দেহ জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে এক হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, যেটা আমরা পরবর্তীকালে লোচনদাস ঠাকুরের লেখাতেও পাই। কিন্তু লোচনদাস ঠাকুর সেই সময় শ্রীচৈতন্য দেবের সঙ্গে মন্দিরের মধ্যে ছিলেন না, তিনি বাইরে ছিলেন, অন্যান্য ভক্তদের সঙ্গে তিনি অন্যত্র ছিলেন। যিনি শ্রীচৈতন্যদেবের একনিষ্ঠ সেবক হিসেবে সবসময় শ্রীচৈতন্যদেবের সঙ্গে থাকতেন, তিনি হচ্ছেন বৈষ্ণব দাস। বৈষ্ণব দাসের লেখনীতে আমরা উল্লেখ পাই, যে লেখনীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যেটাও জয়দেব মুখোপাধ্যায় অনেক কষ্ট করে সংগ্রহ করেছিলেন। সেই লেখনীতে কিন্তু আমরা জানতে পারছি যে মন্দিরের গরুর মূর্তির পেছনে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মৃতদেহ দেখেছিলেন এবং সেই মৃতদেহ কিন্তু রক্তাক্ত মৃতদেহ ছিল। তার মানে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি যে থিওরি, যেটা নিয়ে এত বিতর্ক হয়, তথ্য প্রমাণ কিন্তু সব দিক থেকেই এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে কিন্তু প্রমাণ করতে পারে, সেই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতাপরুদ্রদেব, যেহেতু তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন পৃষ্ঠপোষক ছিলেন, তার একজন ভক্ত ছিলেন, আমরা দেখব এর কিছুদিন পর তিনি কটকে ফিরে যাচ্ছেন, খুব দ্রুত তিনি কটকে চলে যাচ্ছেন এবং কটক থেকে একটা নির্দেশ জারি করছেন যে শ্রীচৈতন্যদেবের দেহকে যেন নিষ্ঠাপূর্ণভাবে দাহ সৎকার করা হয়। তাহলে যিনি বিলীন হয়ে গেছেন, তার দেহ দাহ সৎকারের প্রসঙ্গ কেন উঠবে? এবং বৈষ্ণব দাসের বর্ণনাতেও বলা আছে তাকে কেউ আঘাত করেছিল। এই আঘাত থেকে ওঠার পর, জ্ঞান ফিরে পাওয়ার পর, তিনি ওই মন্দিরে শ্রীচৈতন্যদেবের আর
কোনো রকম কোনো চিহ্ন দেখতে পাননি। ফলে তাকে যখন পরবর্তীকালে বারবার তার অনুগামীরা, তার যারা সতীর্থ, তারা যখন জিজ্ঞেস করেছিল, তিনি স্থিরভাবে হয়তো বলতে পারেননি, কারণ কিন্তু তিনি এটা জানিয়েছিলেন প্রথম দর্শনে তিনি শ্রীচৈতন্যদেবের মৃতদেহ দেখেছিলেন। মন্দিরের দরজা 6-7 ঘন্টার আগে একবার অল্প সময়ের জন্য খোলা হয়েছিল, তখন তিনি ভেতরে গিয়ে শ্রীচৈতন্যদেবের মৃতদেহ দেখতে পেয়েছিলেন। এরপরে আমরা দেখব ব্যাপারটাকে আরও ঘুলিয়ে দেওয়ার জন্য আর একটা থিওরি আসছে, যেটা আমরা দেখব যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের, তখন তো অবিভক্ত বঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের পশ্চিম দিকের রাঢ় অঞ্চলে যে থিওরিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এই রাঢ় অঞ্চলের সঙ্গে কিন্তু উড়িষ্যার একটা বর্ডার রয়েছে এবং বহু উৎকলবাসী মানুষ এই অঞ্চল দিয়ে যাতায়াত করেন এবং সেই সময়ও করতেন, এবং তাদের মাধ্যমে একটা বক্তব্য ছড়িয়ে দেওয়া হয় যে শ্রীচৈতন্যদেব নাকি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন। মানে জগন্নাথ দেবের দেহে বিলীন হয়ে গেল একটা থিওরি, আর একটা থিওরি তৈরি করে দেওয়া হয় যে তিনি নাকি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন, নিজেই নাকি সমুদ্রের জলে আস্তে 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 বিলীন হয়ে গেছেন। আর একটা অ্যাবসার্ড থিওরি, আর একটা ভীষণ অ্যাবসার্ড থিওরি। এই দুটো থিওরি বিভিন্ন মানুষের মধ্য দিয়ে, হয়তো এক্ষেত্রেও উড়িষ্যার গোবিন্দ বিদ্যাধরের যারা গুপ্তচর বা তার যারা অনুগামী, তাদেরকে ব্যবহার করা হয়েছিল জনমানসের মধ্যে এই বক্তব্যটি ছড়িয়ে দেওয়ার জন্য। এই দুটি বক্তব্য কিন্তু ছড়িয়ে দেওয়া হয় এবং এতটাই মৌখিকভাবে এটা প্রচার করা হয়। এবং এই প্রচারের সঙ্গে আরেকটা বিষয় ছিল যে একটা ডিভাইন, কেন এই প্রচারটা জনপ্রিয় হলো, কারণ কোথাও এই প্রচারটার মধ্য দিয়ে শ্রীচৈতন্যদেবকে ডিভাইন করে দেওয়া হচ্ছে, তার একটা দৈবিক পরিচিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে তিনি বিলীন হয়ে গেছেন। যদি তার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার মনুষ্যরূপকেই আরও বেশি করে মানুষ বুঝবে, কিন্তু কোনোভাবে যদি প্রমাণ করে দেওয়া যায় যে তিনি কোনোভাবে ম্যাজিক্যালি ভ্যানিশ হয়ে গেছেন, তাহলে এই ম্যাজিক জিনিসগুলো দিয়ে দেবত্বকে খুব সুন্দর তৈরি করে দেওয়া যায়। যেখানে ম্যাজিক সেখানেই দেবত্ব আছে। তো দেবত্ব তৈরি হয়ে গেলে তার যারা অনুগামী অনুচর তারাও প্রতিবাদ করবে না, তারাও কোনোভাবে প্রতিবাদ করবে না, যে তাদেরও আরও সুবিধা হবে তাদের আরাধ্যকে দেবতা হিসেবে প্রজেক্ট করতে। ফলে সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। ফলে একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ, একজন মানবপ্রেমী মানুষ, মহান মানুষ, যিনি সমাজ সংস্কারকও বটে, ধর্ম সংস্কারক তো বটেই, তাকে খুব কৌশলে দেবতা বানিয়ে দেওয়া হলো। এবং দেবতা বানিয়ে দিয়ে তার যে মানবমুখী কাজকর্ম সেগুলোকে চেপে দেওয়া হলো, এবং তার যে মানে অন্তর্ধান বা তার যে হত্যাকাণ্ড, যেটাই সার্বিকভাবে মনে হওয়া স্বাভাবিক, মানে একজন অ্যাকাডেমিশিয়ানের তাই মনে হবে, সেটাকে কিন্তু এই দেবত্ব দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। এবং এই কারণেই আমরা দেখব বাংলা থেকেও সেরকম কোনো প্রোটেস্ট তৈরি হলো না, কারণ তাকে দেবতা হিসেবে স্বীকার করে নেওয়া হচ্ছে, তাকে একদম ডিভাইন অথরিটি মানা হচ্ছে। এবং ওই তিনি কৃষ্ণের অবতার, বিষ্ণুর অবতার, এই অবতারবাদটা কিন্তু একদম প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। শ্রীচৈতন্যদেব যতদিন জীবিত ছিলেন ততদিন তার মুখে কোথাও কোনো দিন এই অবতারবাদ আসেনি, যদিও তার পরিবার ভক্তজন অনেকেই তাকে ওই রাধাকৃষ্ণের মিলন দেহ বলে উল্লেখ করতেন, কিন্তু সেটা তাদের নিজস্ব একটা ভক্তিভাব। কিন্তু এই ঘটনার পর তার এই ডিভিনিটিটা একদম প্রমাণ হয়ে গেল। এবং এই ঘটনাটাই জয়দেব মুখোপাধ্যায় বলেছিলেন তার কাহা গেলে তোমা পাই যে উপন্যাস, অ্যাকচুয়ালি একটা ঐতিহাসিক ঘটনাকে তিনি সরসভাবে পাঠকের উপযোগী হিসাবে উপন্যাস আকারে, কাহিনী আকারে তিনি তুলে ধরতে চাইছিলেন। কিন্তু তার মধ্যে এটা সবাই বুঝতে পারছিল যে প্রবল গবেষণা রয়েছে এবং গবেষণালব্ধ ঐতিহাসিক সত্যতা উঠে আসছে। সেই জায়গা থেকে তিনি 1995 সালে যখন তিনি আবার এই কাজকর্ম যখন তিনি শুরু করেন, সেটাও সেই, এবং ফাইনালি সেই এপ্রিল মাসেই তিনিও অদ্ভুতভাবে তার এবং তার মায়ের মৃতদেহ পাওয়া যায়, যেটাও অস্বাভাবিক মৃত্যুর কেস, যে কেসটাও অদ্ভুতভাবে আর খুব বেশি দূর এগোয়নি। এবং তিনি যেটা তার কিছুদিন আগেই যেটা ঘোষণা করেছিলেন যে কাহা গেলে তোমা পাইয়ের পরবর্তী খণ্ড খুব শীঘ্রই তিনি আনতে চলেছেন, তার লেখা অনেকটাই শেষ হয়ে গেছে। অদ্ভুতভাবে তার সেই ম্যানাস্ক্রিপ্টও পাওয়া যায়নি। যে ম্যানাস্ক্রিপ্টের অংশ নিয়ে তিনি উড়িষ্যায় গিয়েছিলেন, সেখানে থেকে কাজ করছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ম্যানাস্ক্রিপ্ট অনেকটাই আমি কমপ্লিট করে এসেছি, খুব দ্রুত এর বাকি অংশটা আসবে। তিনি মারা গেলেন, তার আগের অংশটুকু কোথায় গেল সেটাও কিন্তু পাওয়া যায়নি। ফলে শ্রীচৈতন্যদেবের অন্তর্ধান রহস্য সম্পূর্ণ উন্মোচিত হওয়ার আগেই যিনি এই বিষয়ে গবেষণা করছিলেন, রহস্য উদ্ঘাটন করছিলেন,
লেখনীও কিন্তু থামিয়ে দেওয়া হলো। কোনো এক অদ্ভুত চক্রান্তে তার লেখনীয় এই একইভাবে তার লেখনী, তার কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হলো। ফলে সেই অন্তর্ধান রহস্য আজও অন্তর্ধান হিসেবেই রয়ে গেছে। কিন্তু যেটা এই উনি যতদূর কাজ করেছেন এবং তার পাশাপাশি আরও যেসব ঐতিহাসিক তত্ত্ব প্রমাণ উঠে আসে, সেগুলো কিন্তু অনেকটাই আমাদের যেদিকে নির্দেশ করে সেটা হচ্ছে শ্রীচৈতন্যদেবের এই, সে জগন্নাথদের মূর্তিতে হোক, নীলাচল সমুদ্রে হোক, যাই হোক, এগুলো মিথ। অ্যাকচুয়ালি এই ঐতিহাসিক, সামরিক, রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে হত্যাই করা হয়েছিল, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। থিওরির কথা তুমি বলছিলে, তোমার আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে আসলো। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের কথা তুমি বললে, রাজা প্রতাপ রুদ্রর কথাও তুমি বললে। সব কিছুর মধ্যে একটা অন্তর্বর্তী একটা রাজনীতি, একটা অন্তর্ঘাতের পরিচয় আমরা পাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা তুমি উল্লেখ করলে যে শ্রী চৈতন্য নারী এবং রাজাদের কাছে মানে যাওয়া একেবারে স্তব্ধ করে দিয়েছিলেন। শ্রী চৈতন্যের সঙ্গে, মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গে আরেকটা নাম জড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া। তো এই কারণ কি? নারী এবং বিত্তশালী যে রাজাদের কাছ থেকে তিনি সরে আসছেন আস্তে আস্তে, সেটাও কি কোনো রাজনৈতিক কারণেই বা কোনো একটা চক্রান্তমূলক কারণেই কি তিনি সরে আসছেন? এক্ষেত্রে যেটা হচ্ছে সনাতন সন্ন্যাস ধর্মের যে বিষয়টা থাকে, যে সব রকম রিপু থেকে মুক্ত হয়ে যেতে হবে, এবং সন্ন্যাসীর থেকে যে দুটো মানে সবচেয়ে যে দুটো ভয়ঙ্কর গার্হস্থ্য জীবনের রিপু, সেটা হচ্ছে একটা অর্থ, আর দুই হচ্ছে নারী। তো এই দুটো মানুষের চরিত্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তো শ্রীচৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি জাগতিক সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। রাজার সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত হচ্ছে এই বৈভব থেকে নিজেকে সরিয়ে রাখা, যাতে কেউ সন্ন্যাসীর ওপর এই বিষয়ে আঙুল তুলতে না পারে যে ইনি সন্ন্যাসী হয়েও ইনি প্রশাসনের কাছাকাছি থাকতে চান, বৈভবের কাছাকাছি থাকতে চান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। জাগতিক ক্ষমতা সম্পর্কে তার আর কোনো আকাঙ্ক্ষা নেই। এইটাই প্রমাণ করার জন্য তিনি, এমনকি তিনি আলাউদ্দিন হোসেন শাহের সঙ্গেও কোনো সরাসরি সাক্ষাতে যাননি সন্ন্যাস গ্রহণের পর। এবং রূপ গোস্বামী, সনাতন গোস্বামীও যখন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন বা তার সঙ্গে যোগাযোগ রাখতেন, সেটাও তাদের অনুচরদের মাধ্যমে, সরাসরি নয়। উড়িষ্যায় গিয়েও তিনি এই একই বিষয় কিন্তু তিনি মেনটেন করে চলেছিলেন। আর নারী সঙ্গ বর্জন করা হচ্ছে দুটো কারণে। প্রথমত, সন্ন্যাসীর চরিত্রে যাতে কোনো রকমভাবে কোনো কলুষিত আঙুল উত্থাপন না হয়। দ্বিতীয়ত, নিজের যে নিজের মানে এই সন্ন্যাস গ্রহণের পর নিজের ওপর যে আত্মনিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণে যাতে কোনোভাবেই কোনো প্রভাব না পড়ে, সেজন্য নারী সঙ্গ থেকে দূরে থাকা। যে জন্য শ্রীচৈতন্যদেব তার পরিবার থেকেও দূরে চলে যাচ্ছেন। হ্যাঁ, এবং সন্ন্যাস গ্রহণের পর তিনি একবারই মাত্র তার বাড়ি ফিরে এসেছিলেন। উৎকল যাত্রার আগে শেষবারের মতো তার মাকে দর্শন করতে এসেছিলেন, এবং সেবারই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার শেষ দর্শন হয়। মানে বলা হয়, যেটা বিভিন্ন তার অনুচরদের যে লেখনী থেকে আমরা যেটা জানতে পারি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত থেকে আমরা যেটা জানতে পারি, যে মহাপ্রভু তার মায়ের সঙ্গে দেখা করলেন। দেখা করে তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, নির্দেশ দেওয়া ছিল বিষ্ণুপ্রিয়া দেবী যেন কোনোভাবেই তার সামনে না আসেন। তারপরও তিনি তার স্বামীকে একবার শেষ দর্শনের জন্য তার সামনে আসেন এবং তাকে তার চরণে প্রণাম জানিয়ে একটা প্রদীপ রাখেন। প্রণামটা জানিয়ে তিনি যখন উঠে দেখেন তার সামনে তার স্বামী নেই, শুধু তার খড়ম দুটো পড়ে রয়েছে। সেই খড়ম দুটোকেই তিনি আজীবন আরাধনা করেছেন। মানে এই ঘটনার সঙ্গে কোথাও ওই গৌতম বুদ্ধের সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার ঘটনারও মিল রয়েছে কিন্তু। কারণ গৌতম বুদ্ধ যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন তিনি খবর পান যে তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। সেই পুত্র সন্তানের মুখদর্শন তাকে করতেই হবে। সেই মুখদর্শন তিনি করেন, তার স্ত্রীর সঙ্গে ওইটাই শেষ দেখা হয়। কিন্তু বলা হয় যে তিনি নাকি সামনাসামনি দেখেননি, সাইড করে নাকি তার স্ত্রীর সঙ্গে তিনি দেখেছিলেন, যাতে সম্পূর্ণভাবে তার মুখটা দেখতে না পান, এবং ছেলের মুখও ওইভাবে দেখেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে এইগুলো হচ্ছে আমাকে সংসারে বেঁধে ফেলার আরও নানা রকম প্রচেষ্টা বা পরিকল্পনা, মায়া, যে কারণে ছেলের নাম লিখেছিলেন রাহুল। হ্যাঁ, রা হচ্ছে পালি ভাষায় সাপ, আর হুল বিষ, হ্যাঁ, যে সংসার ধর্মে জড়িয়ে ফেলার বিষ, সেই হিসেবে রাহুল নামটা রেখেছিলেন। কিন্তু এই রাহুল নামটা যাই হোক এখন শাহরুখ খান এবং ক্রিকেটারদের দৌলতে বিশাল জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু নাম রাখার কারণটা এই। তো শ্রীচৈতন্য মহাপ্রভুও তার পরিবারকে এবং তার অনুচরদের জানিয়েছিলেন যে কোনোভাবেই তার স্ত্রী বা পরিবারের অন্য কেউ, একমাত্র তিনি শুধু তার মাকে শেষ দর্শন দেবেন, আর কেউ যেন তার সামনে না আসেন। কিন্তু তাও বিষ্ণুপ্রিয়া দেবী ক্ষণিকের জন্য তার সামনে এসে গেছিলেন, এবং তিনি একরকম
তাকে বিদায় না জানিয়েই তিনি শুধু তার খড়ম দুটো রেখে দিয়ে তিনি চলে যান। তো এটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার শেষ সাক্ষাৎ। তিনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, যিনি বলা হয় সর্পাঘাতে মারা গিয়েছিলেন, সর্পদংশনে মারা গিয়েছিলেন। তো এইভাবেই আমরা দেখব যে শ্রীচৈতন্য দেবের ওটাই শেষ নারী দর্শন।